অবশেষে ৫ মাসের মাথায় আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করলেন শিয়ালদা নিম্ন আদালতের মাননীয় বিচারক। প্রথমে রাজ্য পুলিশ এবং পরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তদন্ত ও আদালতে দীর্ঘ শুনানির পর সম্প্রতি রায় ঘোষণা করেছেন মাননীয় বিচারপতি। অভিযুক্তের চরম শাস্তি তথা ফাঁসির দাবিতে যারা সরব ছিলেন তাদেরকে অনেকটাই হতাশ করেছে মহামান্য আদালতে অপরাধী সাব্যস্ত হওয়া অভিযুক্ত সঞ্জয় রায়ের আজীবন কারাদণ্ডের শাস্তি। এই হতাশার দলে আছেন রাজ্যের নির্বাচিত প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীও। তিনি তার দলের তরফে রাজপথে নেমে মিছিলে নেতৃত্ব দিয়ে প্রথম থেকেই আরজিকর কাণ্ডে অভিযুক্ত তথা অপরাধীর কড়া শাস্তি তথা ফাঁসির দাবিতে বিশেষভাবে সরব ছিলেন। অপরাধীর ফাঁসির দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সরবতা কতটা নীতি নৈতিকতার মধ্যে পড়ে তা নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে। বিশেষ করে বিশ্বের অনেক দেশ থেকেই যখন মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট উঠে গেছে, সভ্য দুনিয়ায় মৃত্যুদণ্ড এর কোনো স্থান নেই কথা আমরা অনেকেই জানি। এদেশে এ রাজ্যে হেতাল পারেখ খুন ও ধর্ষণ মামলায় ধনঞ্জয় চক্রবর্তীর ফাঁসির সময় থেকেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অনেক মানবতাবাদী সংগঠন সরব হয়েছিল। কারণ দেখা গেছে যেসব দেশে এখনো মৃত্যুদণ্ড বহাল আছে সেখানেও খুন ও ধর্ষণের মতো বিরলতম অপরাধ বন্ধ হয়নি। অন্যদিকে যেসব দেশে মৃত্যুদণ্ড তুলে দেওয়া হয়েছে সেসব দেশে খুন ও ধর্ষণের ঘটনা তুলনামূলকভাবে কম। কাজেই ফাঁসি বা মৃত্যুদণ্ডের মতো কড়া বা চরম শাস্তির ব্যবস্থা থাকলেও যে দেশ বা সমাজ থেকে ধর্ষণ ও খুনের মতো বিরলতম অপরাধ বন্ধ হবে এমন কোনো কথা নেই। তথ্য নির্ভর পরিসংখ্যান তো বটেই, বাস্তবও অন্তত সে কথারই প্রমাণ দেয়। ফলে যারা বিরলতম অপরাধের জন্য ফাঁসি বা মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির আইনি ব্যবস্থা চান তাদের চিন্তাভাবনার বদল আনা দরকার। বাস্তবকে অস্বীকার বা অগ্রাহ্য করে চলা তো অপরিমাণদর্শিতার প্রমাণ দেয়। তা কি ঠিক? অনেকেই হয়তো যুক্তি দিয়ে বলবেন নির্যাতিতার বাবা মা এবং আত্মীয় পরিজনের শোক যন্ত্রণা অন্যেরা বুঝবেন কি করে। কথাটা পুরোটাই ঠিক, এ নিয়ে বিতর্কের কোনো অবকাশই নেই। কারণ অন্যের শোক যন্ত্রণা কাছের লোকজন যতটা বুঝবেন অন্যদের পক্ষে তার সবটা বোঝা কঠিন নিশ্চিত। কথাই আছে যার যায় তার যায়, যার যায় না সে কি করে বুঝবে যন্ত্রণার তীব্রতা। অনুভবী মানুষ আর কজন আছেন আমাদের মধ্যে? বিশেষ করে আজকের ভোগবাদী বা পণ্যবাদী সময়ে মৃতার প্রিয় পরিবার পরিজনের কাছে অপরাধীর চরম শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড কিছুটা স্বস্তি এনে দিতে পারে। প্রকৃতিগত পরিশোধ পিহার গণগণে আগুনে কিছুটা হয়তো বা জল ঢালতে পারে, তার বেশি কিছু নয়। কিন্তু ফাঁসি বা মৃত্যুদণ্ড কখনোই খুন বা হত্যার মতো জঘন্যতম অপরাধকে কোনোভাবে দমাতে পারে না। তাই আজকে সভ্য দুনিয়ায় ফাঁসি তথা মৃত্যুদণ্ডের দাবির যৌক্তিকতা নিয়ে গোটা বিশ্বজুড়েই সংশয় তো বটেই, অনিবার্য প্রশ্ন উঠেছে। আমাদেরকে তা অস্বীকার করলে চলবে কি করে? নিম্ন আদালতে অপরাধীর শাস্তি হিসাবে আজীবন কারাদণ্ড ঘোষণার পর মাননীয় বিচারকের পর্যবেক্ষণ আরজিকর কাণ্ডে তদন্ত সংক্রান্ত বিষয় যেসব ফাঁক ফোকরের কথা উঠে এসেছে তাতে সাধারণ মানুষের মনেও কিন্তু সন্দেহ ও সংশয়ের অবকাশ থেকে যায়। এজন্য আইন বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। যেসব নিয়ে রাস্তাঘাটে, পাড়ার চায়ের দোকানে, অফিস কাজরাতে, মাঠে ময়দানে সাধারণ মানুষের মধ্যে আলাদা আলোচনাও হতো। এই আলাপ আলোচনার মধ্যে যথেষ্ট যুক্তিও ছিল নিঃসন্দেহে। এমনকি প্রতিবাদীগণ মিছিলে যেসব প্রশ্ন উঠে এসেছিল তার অনেকটাই মাননীয় বিচারপতির পর্যবেক্ষণও উঠে এসেছে। বলা যায় প্রশ্নগুলির যথাযথ মান্যতাও পেয়েছে। তাই সব দিক পর্যালোচনা করে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়াটা হয়তো কোনোভাবেই ঠিক হতো না, এবং সেই যৌক্তিক কাজটিও তাঁর রায়দানে করেছেন মাননীয় বিচারপতি অনির্বাণ দাস মহাশয়। কারণ আদালত গ্রাহ্য হার্ড এভিডেন্স ছাড়া বিচারকের চেয়ারে বসে কখনো কোনো আইনি সিদ্ধান্ত নেওয়া যায় না, নেওয়া ঠিকও নয় নিঃসন্দেহে। এমনকি নির্যাতিতার বাবা মাও অপরাধীর ফাঁসি তথা মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছেন। নির্যাতিতার বাবা মার পক্ষে যেসব আইনজীবী
আইনজীবী আদালতে লাগাতার আইনি লড়াই করছেন, তাঁরাও চান না অপরাধীর মৃত্যুদণ্ড, কারণ এ মামলার নতুন করে তদন্ত হলে শাস্তিপ্রাপ্ত অপরাধীর সাক্ষীর বয়ান কাজে লাগবে নিশ্চয়ই। তাই তাকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা থেকে আপাতত বিরত থাকাটাই শ্রেয়, কারণ আরজিকর কাণ্ডে অপরাধী একজন নয়, আরও অনেকেই এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যারা অপরাধীর মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছেন তাদের নিয়ে রাজ্যের শাসক দলের কেউ কেউ বিরূপ মন্তব্য করতেও পিছুপা হননি। নানাবিধ অরুচিকর মন্তব্য সহ নির্যাতিতার বাবা মার বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ দাবি এবং রাজনীতি করার গুরুতর অভিযোগ করে চলেছেন, যা রাজনীতি নির্বিশেষে যে কোনো সুস্থ বিবেকবান মানুষের রুচিতে বাঁধে। কিন্তু সমালোচনাকারীরা বেপরোয়া, তাঁরা সেসবে কোনো রকম গুরুত্ব বা পাত্তা দিতে নিতান্তই নারাজ। জানি না আজকের লক্ষ্যভ্রষ্ট রাজনীতি কোন পথে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে অর্থাৎ অপরাধীর মৃত্যুদণ্ডের জোরালো দাবিতে ইতিমধ্যেই কলকাতা উচ্চ হাইকোর্টে শরণাপন্ন হয়েছে। এবার আবেদনকারীদের আবেদনের ভিত্তিতে নতুন করে শুনানি শুরু হবে এবং কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তা আগামী দিনই হয়তো বলতে পারবে। এরপর উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ থেকে শীর্ষ আদালত তো আছেই, আইন আদালতের জটিল ও দীর্ঘসূত্রতা পেরিয়ে অপরাধীর সংখ্যা বাড়ে কিনা তা দেখার বিষয়, এবং পরবর্তীকালে প্রকৃত অপরাধীর শাস্তিবিধান লঘু কি গুরু কি হয় তা অবশ্যই এখনো বলা মুশকিল। সবটাই কিন্তু অনিশ্চিত, আর কবে এর সম্প্রাপ্তি ঘটবে তাও বলা কঠিন, কারণ এদেশে বিচারের বাণী শুধু নীরবে নিভৃতে কাঁদে না, সময়ের সুদীর্ঘ ধরনী ধরে ছোট্ট ছোট্ট পায়ে চলে। কোথায় এর শেষ তা বোধহয় কেউ জানেন না, একমাত্র বিলম্বিত ধৈর্যেই এখানে প্রথম এবং শেষ কথা, এর আগে পরে কিছু নেই। এই ট্র্যাডিশন আজও সমানে চলেছে, এর কোনো ব্যতয়ই ঘটেনি একথা বলা বাহুল্য। আরজিকর কাণ্ডের শুরুতে রাজ্য পুলিশের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ উঠেছিল, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর হাতে তদন্তের ভার যাওয়ার পরও অভিযোগের বহর কিন্তু কমেনি, বরং তা আরও বেড়েছে। বারবার সিবিআই এর বিরুদ্ধে গাফিলতি বা গড়িমসির অভিযোগ উঠেছে, এমনকি চূড়ান্ত গাফিলতির অভিযোগও মাননীয় বিচারকও আদালত কক্ষে প্রকাশ্যে ভর্ৎসনা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর সংশ্লিষ্ট অধিকারিকদের। এসবই আমাদের সবারই প্রায় জানা, অথচ অবাককাণ্ড প্রতিদিনই তারা সংবাদ মাধ্যমে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এর কথা বলেছেন, যাতে অনেকেরই মনে হয় শুধু ধর্ষক ও খুনি হিসেবে অভিযুক্ত সঞ্জয় রায় নয়, অপর দুই অভিযুক্ত আরজিকর এর মেডিকেল সুপার সন্দীপ ঘোষ এবং টালা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মণ্ডলও কড়া শাস্তির আওতায় পড়তে চলেছেন। তাদের ফাঁসি হওয়াটাও নাকি সময়ের অপেক্ষা মাত্র, এমন কঠিন আওয়াজও উঠেছিল বই, এবং অনেকে তা নিয়ে একে অন্যকে বলাবলিও করছেন। যদিও সময় মতো চার্জশিট না দেওয়ার জন্য বিচারাধীন ওই দুজনেরই জামিন মঞ্জুর করেছেন মাননীয় বিচারক। আরজিকর কাণ্ডে অভিযুক্ত মেডিকেল সুপার সন্দীপ ঘোষ অবশ্য অন্য মামলায় ছাড় পাননি, তাই এখনো সংশোধনাগারে আছেন। কবে ছাড়া পাবেন জানা নেই। সম্প্রতি জানা গেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার ওই দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে মহামান্য আদালতে চার্জশিট জমা দেওয়ার ছাড়পত্র দিয়েছেন। মহামান্য নিম্ন আদালতের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা নিয়েই অনেকে বলাবলি করছেন এটি একটি অসম্পূর্ণ বিচার। কেন অসম্পূর্ণ বিচার? আসলে মাননীয় বিচারকও অসহায়, কারণ তদন্তকারীদের তরফে তার সামনে এমন কোনো হার্ড এভিডেন্স পেশ করা হয়নি যার ভিত্তিতে তিনি অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তি বিধানে আইনি পথে এগোতে পারেন। নিন্দুকেরা হয়তো বলবেন এসব আসলে গট অ্যাপ ব্যাপার, কেন্দ্র রাজ্যের যে গটা কাণ্ড নিয়ে রাজ্যের সর্বত অনেকেই সরব, তাই উপর মহলের সেটিং তত পুনরায় সামনে এনেছেন অনেকেই, এবং তা অনেকটা গ্রহণযোগ্যতাও পেয়েছে। সাধারণ থেকে অসাধারণ সবার মুখেই একই প্রশ্ন আর একাংশ সংশয়, যার কোনো উত্তর কিংবা সদুত্তর মেলে না, ফলে অনেকেই বিভ্রান্ত। যদিও এদেশের আইনি লড়াই কিংবা শাস্তি বিধান নিয়ে যাদের সামান্যতম অভিজ্ঞতা, তারা জানেন যে এর আগের এতদ সংক্রান্ত মামলাগুলির পরিণতি কি হয়েছে। সুতরাং আরজিকর কাণ্ডের আইনি লড়াই নিয়ে অবাক কিছু হওয়ার নেই, এই কথা বলাই বাহুল্য। অনেকেই নিজেদের
নিজেদের মধ্যে বলাবলি করছেন এবং এখনো করে চলেছেন। নিজেদের স্বার্থেই দুই বিপরীতমুখী রাজনীতির মেলবন্ধন ঘটি এসব করা হয়েছে। আজকের ভোট সর্বস্ব রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। সংকীর্ণ দলীয় স্বার্থে করা যায় না এমন কিছু নেই। মুখে যতই শত্রু চিহ্নিত করে কড়া বিরোধিতা এবং গালাগাল দেওয়া হোক না কেন, তা না হলে কেন্দ্রের তদন্ত সংস্থা সিবিআই শেষ পর্যন্ত রাজ্য পুলিশের অপরাধী শনাক্তকরণকেই সিলমোহর দেয়। 5 মাস ধরে তারা কি করলেন? শুধু সময় নষ্ট ছাড়া। সাধারণ মানুষও যেখানে মনে করছেন একা সঞ্জয় রায়ের পক্ষে এসে কাজ কখনোই সম্ভব নয়, সেদিন আরো অনেকেই যুক্ত ছিল সরকারি হাসপাতাল কম্পাউন্ডে সংগঠিত পড়ুয়া চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায়। তাদের প্রশ্ন, ওই অপরাধীরা কি আদৌ শাস্তির আওতায় আসবে, নাকি একা সঞ্জয় রায় আজীবন সংশোধনকারে কাটাবেন? যদিও এই প্রাসঙ্গিক প্রশ্নের কোনো যুক্তিগ্রাহ্য উত্তর মেলে না, হয়তো ভবিষ্যতেও কোনোদিনও মিলবে না। সতী সেলুকাস, কি বিচিত্র দেশ এই ভারতবর্ষ।